নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সন্দীপ সরকার। শুরু করতে চলেছি আজকে এক অদ্ভুত অকানঞ্জীয় হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতির কলমে কালীতলার পিছনের বাঁশঝাড়। আমাদের গ্রামটা দক্ষিণ শ্যামাপুর। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না, কারণ নদীটা যেমন প্রতি বছরে একটু একটু করে গ্রামটাকে খেয়ে নিচ্ছে, তেমনি সময়ও গ্রামটার নাম মুছে ফেলছে। গ্রামটা একদম শেষ মাথায় একটা কালীতলা বলে জায়গা অবস্থান করে, আর কালীতলার ঠিক পিছনেই একটা বাঁশঝাড়। দিনের বেলা সেই বাঁশঝাড় নিরীহ, কিন্তু সন্ধ্যা নামলেই ওখান দিয়ে কেউ যায় না, কারণ সবাই জানে ওখানে কেউ একজন থাকে যে মানুষ নয়, রাতের বেলা হাঁটে না, ভেসে চলে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার নাম অনির্বাণ। এক সন্ধ্যায় বাবার ওষুধ আনতে আমাকে বাজারে যেতে হয়েছিল। ফেরার সময় রাত হয়ে যায়। গ্রামের রাস্তা ধরে আসছি, হঠাৎ দেখি কালীতলার পিছনে বাঁশঝাড় থেকে খচখচ করে শব্দ হচ্ছে। আমি দাঁড়িয়ে পড়ি। তারপর দেখি একটা মেয়ে, অবয়ব, সাদা শাড়ি, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না। সে আমার দিকে তাকিয়ে বলল, অনির্বাণ, বাড়ি যাস না, আজ বাড়ি যাস না। আমি অবাক। মেয়েটা দেখতে মেয়ে হলেও তার কণ্ঠস্বর মোটেও মেয়েদের মতো নয়। ও আমার নাম জানলো কিভাবে? ভয় পেয়ে দৌড় দিই। পিছনে তাকিয়ে দেখি সে দৌড়াচ্ছে না, সে ভাসছে। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে, বুড়ো মাধব মারা গেছে। লোকটা কালীতলার কাছে রাত কাটাতো। শরীর পাওয়া গেল বাঁশঝাড়ের ভিতরে, চোখ দুটো খোলা, মুখ বিকৃত, আর গলায় আঙুলের ছাপ। কেউ কিছু বলল না, কিন্তু সবাই জানতো সে ওকে পেয়েছে। তারপর গ্রামের নিয়ম জারি হলো, সূর্য ডোবার পর কালীতলার দিকে কেউ যাবে না, বাঁশঝাড়ের নাম মুখে আনা যাবে না, রাতে কারো নাম ডাকলে উত্তর দেওয়া যাবে না, বিশেষ করে যদি কণ্ঠটা হয় অর্ধনারীর কণ্ঠ। আমার ঠাকুমা একদিন ফিস ফিস করে বলছিল, ওটা রেনু, ওটা রেনু। আটকুড়ির বেটা এখনো বড় হলো না, চারিদিকটা কেমন নিঝুম নিঝুম করে রেখে দিয়েছে দেখো, লাইট জ্বালার নামই নেয় না। 20 বছর আগে গ্রামের এক মেয়ে, সুন্দরী, চুপচাপ, এক রাতে রেনুকে গ্রামের কয়েকজন লোক কালীতলার পিছনে নিয়ে যায়। পরের দিন সকালে
বাঁশঝাড়ে পাওয়া যায় পোড়া শরীর, মুখ চেনা যায়নি, চুল ছিল না, চোখ গলে গিয়েছিল। গ্রাম বলছিল, ডাইনি, ডাইনি, ডাইনি। কেস বন্ধ। তারপর থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে ঠিক 3 রাত ধরে একজন করে মানুষ হারিয়ে যায়। কখনো রাখাল, কখনো মাঝি, কখনো মাতাল, কখনো তোমার আমার মতো সাধারণ মানুষ। সবাইকে শেষে দেখা গেছে কালীতলার কাছে। এক রাতে মা হঠাৎ চিৎকার করে ওঠে। মায়ের কণ্ঠস্বর শুনে বাবা বলে ওঠে, একটা মেয়ে জানলার বাইরে দাঁড়িয়েছিল, চুলে আগুনের গন্ধ, বলছিল ওরা সবাই মিথ্যে বলছে। পরের দিন মা জ্বরে পড়ে, 3 দিন কথা বলে না। 4র্থ দিন মা শুধু বলেছিল, ওর মুক্তি চাই না, ওর বদলা চাই, ওর মুক্তি চাই না। আমি আর 2জন বন্ধু, সজল আর পাপন, সিদ্ধান্ত নিলাম সত্য জানব। অমাবস্যার রাত কালীতলার পিছনে গেলাম। বাঁশঝাড়ে ঢুকতেই হঠাৎ চারপাশ অন্ধকার, মাটিতে ছাই, হাওয়ার পোড়া গন্ধ। তারপর শুনি, তোরা এসেছিস, তোরা তোরা এসেছিস। রেনু সামনে দাঁড়িয়ে, মুখ নেই, শুধু না আগুনে পোড়া গর্ত। বলল, যারা আমাকে পুড়িয়ে মেরেছিল তারা কেউ বাঁচবে না, কেউ না। হঠাৎ পাপন চিৎকার করে উঠল, কারণ তার বাবার মুখটা রেনুর শরীরের ভিতর থেকে বেরিয়ে আসছিল। সজল আর আমি পালিয়ে আসি। বাপন আর ফিরে আসেনি। পরের দিন বাঁশঝাড়ে পাওয়া যায় একটা পোড়া চটি আর গলায় দাগ। আজও যদি তুমি দক্ষিণের শ্যামপুরে যাও, রাতে শীতকালে পিছনে একটা মেয়ের কণ্ঠ শোনো, তাহলে বুঝবে এ শিওর ওই রেনু, যে তোমাকে তার সঙ্গী করতে চাইছে। নীরবতা, নিঃসরলতা এবং সমস্ত মায়াবীর অস্ত্র দিয়ে গ্রাস করবে তোমার কণ্ঠস্বর। ধীরে ধীরে অন্ধকারে ঘনিয়ে আসবে সমস্ত মায়াবী রহস্য আত্মাময় কর্মকাণ্ড। পরের দিন বাপন হারিয়ে যাওয়ার পর গ্রাম একেবারে চুপসে গেল। কেউ কান্না করল না, কারণ সবাই জানতো কান্না করলেই ও শুনে ফেলবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাপনের নামটা আর কোথাও লেখা থাকলো না। ভোটার লিস্টে নেই, স্কুলের রেজিস্টারে নেই, এমনকি কালী মন্দিরের দান খাতাতেও না, যেখানে ওর বাবা প্রতি বছর নাম লিখত। মনে হচ্ছিল গ্রাম নিজেই বাপনকে ভুলে যেতে চাইছে। সজল আর আমি ঠিক করলাম আর পালাবো না, কারণ যেদিন পালানো বন্ধ করব সেদিনই হয়তো বাঁচার রাস্তা পাবো।
এক সন্ধ্যায় দেখি বাঁশঝাড়ের ভিতরে আগে যেখানে শুধু ঝোপ ছিল, এখন সেখানে নানা রকম জিনিসপত্রে আবৃত। কারণ দেওয়ালের কালো হাতের ছাপ, মেঝেতে ছাই, আর এক কোণে একটা আধ পোড়া শাড়ি। সজল ফিস ফিস করে বলল, এইটাই এইটাই রেনুর ঘর ছিল। এই এই অনির্বাণ, এইটাই বোধহয় রেনুর ঘর ছিল, বুঝলি তো? এইটাই বোধহয় রেনুর ঘর ছিল। ঘরের ভিতর মাটির নিচে একটা লোহার বাস্ক পাওয়া গেল। খুলতেই একটা স্কুলের খাতা, শেষ পাতায় লেখা, আমি ডাইনি না, আমি ডাইনি না। আমি চুপ ছিলাম বলে ওরা পেরেছিল। আগুন আমাকে মারে নাই, আগুন আমাকে জ্বালাই নাই। শেষ নিচে লাইনে 3টে নাম, গ্রামের 3জন সবচেয়ে সম্মানীয় লোক। একজন এখনো বেঁচে, আর সে আমার কাকু। এরপর থেকেই কাকার ব্যবহার বদলে গেল। রাতে নিজেই নিজেকে তালা দিত, জানলায় লাল সিঁদুর আঁকড়াত, ঘুমের মধ্যে চিৎকার করত, আগুন 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 আগুন। একদিন কাকা আমাকে বলল, অনির্বাণ, যদি কেউ রাতের বেলা তোর নাম ধরে ডাকে, দরজা খুলিস না বাবা, কারণ ও এখন আমার গন্ধ পেয়ে গেছে। পূর্ণিমার রাতে গ্রামে কীর্তন বসে। সেই রাতেই সবচেয়ে বেশি মানুষ হারায়। সেই রাতে কালীতলার ঘণ্টা নিজে নিজে বাজতে লাগলো। গ্রামের সব কুকুর একসঙ্গে কেঁদে উঠল, আর বাঁশঝাড়ের দিক থেকে ভেসে এলো একটা গান, আগুনে আগুনে পুড়ালে ব্যথা নাহি হে, আগুনে পুড়ালে ব্যথা নাহি হে। ব্যথা থাকে যারা দেখেও চুপ করে থাকে, ব্যথা তাদেরই থাকে। রাতে কাকা বেরিয়ে গেল, আমি পিছু নিলাম। কালীতলার সামনে দেখি রেনু দাঁড়িয়ে। একবার ওর মুখ দেখা যাচ্ছে, অর্ধেক পুড়ে যাওয়া, অর্ধেক একেবারে স্বাভাবিক। রেনু বলল একেবারে পুরুষ কণ্ঠে, তুই দেখিসনি, তুই বাঁচাবি, তুই আমায় কেন বাঁচাসনি? তারপর কাকার দিকে তাকিয়ে বলল, আর তুই আগুন জ্বালিয়েছিলি। হঠাৎ কাকার শরীর থেকে ধোঁয়া উঠতে লাগলো। কেউ আগুন ধরায়নি, কাকা নিজেই পুড়তে শুরু করল। পরের দিন সকালে কাকার ছাই পাওয়া গেল বাঁশঝাড়ের ভিতরে। কালীতলা ভেঙে ফেলা হবে। গ্রামের লোক সিদ্ধান্ত নিল বাঁশঝাড় কেটে ফেলা হবে। রেনুর নাম আর কেউ নেবে না। কিন্তু সমস্যা হলো, বাঁশঝাড় কাটা শুরু হতেই কাটা বাঁশের ভিতর থেকে রক্ত বেরোতে লাগলো। মজুররা পালিয়ে গেল। আজও অমাবস্যার রাতে কেউ যদি আগুন জ্বালায় আর মিথ্যে বলে, কালীতলার পিছনে একটা কণ্ঠ বলে, আমার পালা শেষ হয়নি, কিন্তু আমার পালা শেষ হয়নি। আর পরের দিন আরেকটা নাম, গ্রাম ভুলে যায়। এই গল্প আমি বলছি কারণ আমি শহরে চলে এসেছি। কিন্তু যদি কখনো গ্রাম বাংলার কোনো কালীতলার পাশে বাঁশঝাড় দেখো,
রাতে থামিও না, কারণ আগুনে পোড়া কেউ কেউ মরে না, তারা অপেক্ষা করে তাদের নতুন সঙ্গীর আহ্বানে অপেক্ষা করে। নমস্কার, আমি সন্দীপ সরকার। গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের কতটুকু মনোরঞ্জন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা আপন প্রাণে করেছি। আপনারা প্রতিটা গল্পের মতো এই গল্পেও কমেন্ট করে যাবেন আপনারা কী ধরনের গল্প শুনতে চান। আপনাদের জন্যই আমার জন্য আপনাদের থাকা একটু হলেও জরুরি, তাই দয়া করে কমেন্ট করে যাবেন। আজকের গল্প এই পর্যন্তই।